ঈদ ছুটি শেষে কর্মস্থলে ছুটছে মানুষ। ফিরতি যাত্রায় সড়ক, রেল ও নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আগে তো আমরা 300 টাকা দিয়ে আসতাম, এখন আজকে আসার সময় 400 টাকা নিয়েছে। নর্মালি আমার বাসার ভাড়া ওইটা বাসে থাকে হচ্ছে 600 টাকা, যেটা আমরা যাওয়ার সময় 1000 টাকা দিয়ে গেছি। এটা থাকে হচ্ছে 500, এটা 600 টাকা দিয়ে আসতে হয়েছে। অনুরাগ নয়, যৌক্তিকতা বুঝে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত, দাবি বিএনপির। সময় পাল্টে নিরপেক্ষতা হারিয়েছে সরকার, বলছে জামায়াত। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ। দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে সরকার, জানালেন আইন উপদেষ্টা। লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের উদ্যোগ। যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলে বিধ্বস্ত হতে পারে বোয়িং 787। বাংলাদেশের 6টি ড্রিম লাইনার নিয়মিত রক্ষণাবেক্ষণ। ইরান ইসরায়েলের লড়াইয়ের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি, তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার নেতানিয়াহু সরকারের। এবং সিঙ্গাপুরের বিপক্ষে হারে খোদ বাফুফেতে কাবরেরার দক্ষতা নিয়ে প্রশ্ন, পারফরমেন্স পর্যালোচনা করে সিদ্ধান্ত, জানালেন সভাপতি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন শিরোনাম, পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আগামীকাল থেকে খুলছে সব অফিস আদালত, তাই কর্মস্থলে ফিরছে কর্মজীবী মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীর সড়ক, রেল ও নৌপথে দেখা যায় ফিরতি যাত্রীর চাপ। তারা বলছেন, ঈদযাত্রার তুলনায় ফিরতি যাত্রা অনেকটা স্বস্তির, তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ আহমেদ। ঈদের ছুটিতে আনন্দমুখর সময় কাটিয়ে ব্যস্ত নগরে ফিরছে কর্মজীবী মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীর সড়ক, রেল ও নৌপথে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। যাত্রীরা জানান, অনলাইনে ট্রেনের টিকিট কিনতে কিছুটা ভোগান্তি হলেও ফিরতি যাত্রা সব মিলিয়ে ছিল স্বস্তির। জি, ঈদ শেষে ঢাকায় আসার সময় অনলাইনে টিকিট কাটতে অনেক প্রবলেম হয়েছে, প্লাস এই ট্রেনের অনেক যাত্রীর ভিড়, গরম আর ট্রেনের ক্রসিং, এই দুইটা সমস্যা অনেক বেশি সবাইকে ভোগান্তিতে ফেলছে। হ্যাঁ, ত্রুটি ছিল, ব্ল্যাকে টিকিট ছিল অনেক, নিজেও ভোগান্তির শিকার হয়েছি। আসার সময় প্রচন্ড ভিড় ছিল, স্ট্যান্ডিং যাত্রী খুব বেশি পরিমাণ ছিল। দেখা যায় আমি সিট পর্যন্ত যেতে আমার খুব ভোগান্তি প্রয়াত হয়েছে। হ্যাঁ, সময় মতো ছাড়ছে, একদম রাইট টাইমে আসার সময়। কিন্তু যাওয়ার সময় একটু প্রবলেম ছিল, যেমন আমরা 3 দিন আগে গেছি, তখন 9:30 ছাড়ার কথা ছিল, 10:30 ছাড়ছে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনালও দেখা যায় ঢাকামুখী যাত্রীর ভিড়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। আগে তো আমরা 300 টাকা দিয়ে আসতাম, এখন আজকে আসার সময় 400 টাকা নিয়েছে, 100 টাকা বেশি নিয়েছে। নর্মালি আমার বাসার ভাড়া ওইটা বাসে থাকে হচ্ছে 600 টাকা, যেটা আমরা যাওয়ার সময় 1000 টাকা দিয়ে গেছি। এটা থাকে হচ্ছে 500, এটা 600 টাকা দিয়ে আসতে হয়েছে। তবে ভালো আসছি, ঈদযাত্রা ভালোই ছিল। ঈদযাত্রা ভালোই ছিল, কিন্তু প্রতিবারের মতো জনগণের হেনস্থ হয় যে আপনার 250 টাকার ভাড়া 350 টাকা, 500 টাকা এরকম গুনতে হয়। এটা প্রতি বছরই হয়। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ফিরতি যাত্রার চাপ। যাত্রীরা জানান, ভোগান্তি ছাড়াই ফিরছেন ঢাকায়। আপনার ভোগান্তি হয়নি, আমরা সুন্দর মতন আসতে পারছি, আর আমরা বিছনা সুন্দর মতন করে পাততে পারছি, তেমন একটা লোকজন হয়নি, মোটামুটি ভালোই আর কি। ভাড়া ন্যায্য ভাড়া যেটা সেটা নিচ্ছে। ফিরতি যাত্রায় মানুষের এই স্রোত বলে দেয় দ্রুতই কর্মব্যস্ত হয়ে পড়বে রাজধানী। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ফিরতি যাত্রার খবর জানাতে ঢাকা রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, কমলাপুরে ঢাকায় আসা মানুষের স্রোত কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয় বা ভোগান্তির কোনো অভিযোগ পেয়েছেন কিনা, জানাবেন বিস্তারিত। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কমলাপুর স্টেশনে। যেমনটি দেখতে পাচ্ছেন, এই মাত্রই কিন্তু খুলনা থেকে ঢাকা এসে পৌঁছেছে চিত্রা এক্সপ্রেস। আমি যদি একটু দেখাতে চাই, পুরো ট্রেনেই কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। যাত্রীরা কিন্তু টানা 10 দিনের ঈদুল আজহার ছুটি কাটিয়ে তারা কিন্তু ঢাকায় ফিরছেন, এবং পুরো ট্রেনের ভেতর থেকে শুরু করে ছাদেও কিন্তু আমরা যাত্রীদের দেখেছি, এবং তারা কিন্তু এই মাত্রই কিন্তু ট্রেনটি এসে পৌঁছেছে। আমি যদি একটু বলতে চাই যে এবার টানা দীর্ঘ 10 দিনের লম্বা ছুটি পাওয়ায় অনেকেই কিন্তু ঢাকা ছেড়েছেন, এবং তারা কিন্তু আগামীকালই যেহেতু ছুটি শেষ হচ্ছে, অর্থাৎ সরকারি ছুটির শেষ দিন কিন্তু আজকে, এবং সেজন্য কাল থেকেই কিন্তু সরকারি অফিস আদালত খুলছে। সেজন্য কিন্তু আজকেই ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। তারা তাদের কর্মস্থলে ফেরার জন্য কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন, এবং প্রতিটি ট্রেনেই কিন্তু একই অবস্থা, এবং বলা যায় যে তিল ধারণের ঠাঁই নেই কিন্তু ট্রেনগুলোতে, এবং ট্রেনের ছাদে করেও মানুষজন এসছে। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনাদের যে যাত্রা, ফিরতি যাত্রাটা কেমন ছিল?
যাত্রাটা আসলে অনেক বোরিং ছিল। এই গরমের ভিতরে জার্নি করা একটু টাফ হয়ে যায়, তারপরে হচ্ছে প্রচুর ভিড় ছিল, জ্যাম ছিল, তো জনজীবন দুর্বিষহ হয়ে উঠছিল আর কি। তো যেমনটি শুনতে পাচ্ছেন তিনি যেটি বলছিলেন যে প্রচণ্ড গরমে আসলে এক ধরনের অস্বস্তি বোধ তারা করছিলেন, সেই সঙ্গে যাত্রীর প্রচণ্ড চাপ থাকায় কিন্তু তারা এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখাতে যাই যে পুরো ট্রেনের ছাদ ভর্তি, অর্থাৎ ছাদ বোঝাই করেও কিন্তু মানুষ ঢাকায় ফিরছে। যেহেতু কাল থেকে অফিস আদালত খুলছে, সেজন্য কিন্তু কর্মস্থলে যোগদানের জন্য অনেকেই কিন্তু আজকেই এসে পড়েছেন এবং তারা কিন্তু কাল থেকে তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু অংশগ্রহণ করবেন। আমি যদি একটু দেখাতে চাই, পুরো ট্রেনটি কিন্তু যাত্রী ঠাসা বলা যায় এবং তারা কিন্তু এক এক করে নামছেন। আমি যদি একটু বলতে চাই, এটি খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস এবং ট্রেনটি কিন্তু মাত্রই কিন্তু কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে এবং পুরো ট্রেনটিতে কিন্তু যাত্রী ঠাসা এবং তারা যেটি বলছেন যে তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, তারা যেটি বলছেন যে আগামীকাল যেহেতু অফিস আদালত খুলে ফেলছেন, সেজন্যই তারা কিন্তু আসলে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষেই কিন্তু তারা তাদের কর্মস্থল ঢাকায় যোগদানের জন্য ফিরছেন। এবং যদি ঈদ ফিরতি যাত্রার বিষয়ে একটু বলতে চাই, তারা যদি বলছেন প্রচণ্ড গরম, তার সঙ্গে যাত্রী ঠাসাঠাসি থাকা, অর্থাৎ বিপুল পরিমাণ যাত্রী চাপ থাকায় কিন্তু এক ধরনের ভোগান্তি, সেই সঙ্গে ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু তীব্র গরম। তারা যেটি বলছেন যে তীব্র গরমে অনেকটাই কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, সেই সঙ্গে কিছু ট্রেনও কিন্তু সময়ের দিক থেকে একটু বিড়ম্বনায় পড়েছে, একটু দেরি করে ছেড়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন পুরো ট্রেন জুড়েই কিন্তু আমরা যাত্রীর চাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরো ট্রেনটি খুলনা থেকে কিন্তু যাত্রী বোঝাই করে কিন্তু এই ঢাকা এসে পৌঁছেছে। শুধু ট্রেনের ভেতরের কামরাতেই নয়, ট্রেনের ছাদেও কিন্তু আমরা মানুষজন দেখতে পাচ্ছি। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে মহিলারাও কিন্তু ট্রেনের ছাদ থেকে নামছেন, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আসলে কর্মস্থলে ফিরছেন এবং প্রতি বছরই ঈদে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু তারা নারীর টানে গ্রামে যান এবং সেখান থেকে কিন্তু তারা ফিরে আসেন। আমি যদি একটু দেখাতে চাই যে যেমনটি দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিন্তু অনেকেই নামছেন। আচ্ছা, যেমনটি দেখতে পাচ্ছেন যে ছাদ থেকে কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে তারা নামছেন। আমি যদি একটু কথা বলতে চাই, এই যে আপনি তো অনেকটা ঝুঁকি নিয়ে আসলে ছাদ থেকে নামলেন, নিশ্চয়ই টিকিট পাননি, এর জন্যই ছাদে এসেছেন? না, টিকিটের জন্য গেছিলাম, তখন বলছে কি যে টিকিট তো চাচ্ছেনি, উঠতে পারবেন কিনা সেটা আগে দেখেন। তো এই যে আপনি ট্রেনের ছাদে যে ঝুঁকি নিয়ে এসছেন, এটা আসলে কেমন মনে হলো? যে ট্রেনের ছাদে তো আসলে আমরা এর আগেও বেশ কিছু দুর্ঘটনা দেখেছি, তো এটা নিয়ে কি বলতে চান? আসতে যে হবে, বাসে গেছি, বাসেও সিট ইয়া পাই না, মানে কোনো বাস এদিকে আসে না, এখন কি করব? যেমনটি শুনতে পাচ্ছেন, আসলে নিরুপায় হই, এক প্রকার নিরুপায় হই কিন্তু তারা আসলে ট্রেনের ছাদে আসেন। যেমনটি বলছিলেন যে বাস কাউন্টারে গিয়েও তারা টিকিট পাননি, যেহেতু কাল থেকে অফিস আদালত খুলছে, সেজন্যই কিন্তু মানুষ যেভাবে পারছেন তারা কিন্তু সেভাবে আসছেন। তো পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, যেহেতু কাল থেকেই অফিস আদালত শুরু হয়ে যাচ্ছে, সে কারণে অনেকেই কিন্তু ছাদে হলেও কর্মস্থলে যোগদানের জন্য এসছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সময় নিয়ে বিএনপির প্রস্তাবের যৌক্তিকতা বুঝেই ফেব্রুয়ারিতে ভোটের রোডম্যাপ এসেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এটি কারো প্রতি অনুরাগ নয়, বরং রোজার আগে নির্বাচন আয়োজনে জামায়াতের পরামর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানান তিনি। আর বিতর্ক এড়াতে সুস্পষ্টভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে গেল শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বৈঠকের যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের পরিবর্তে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ইঙ্গিত মেলে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণ যাত্রার টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ঘোষিত সময়সীমা থেকে সরে আসায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে জামাত ইসলামী এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। সবশেষ এক বিবৃতিতে জামাত বলছে বৈঠক হতেই পারে, তবে একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতিতে ঘোষিত সময়সীমা পরিবর্তন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। জামাত ও এনসিপির দাবি নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন। রমজানের শুরুর আগের সপ্তাহে
যে নির্বাচনের সম্ভাব্য তারিখের বিষয়ে বলা হয়েছে সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। তো এখানে রাগ অনুরাগ বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক। তার দাবি নির্বাচনের যৌক্তিক সময় তুলে ধরতে সক্ষম হওয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন প্রধান উপদেষ্টা। আর একক দল হিসেবে নয়, যুগপৎ আন্দোলনের সমমনা সব রাজনৈতিক দলেরও প্রতিনিধিত্ব করেছেন তারেক রহমান। আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় নিষ্পত্তি হয়েছে, জাতির জন্য কল্যাণকর একটা সিদ্ধান্ত হয়েছে যে রমজানের শুরুর আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠান করা যায়। এবং আমরা আশা করছি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় তিনি তার নির্দেশনাটা পৌঁছবেন, কমিউনিকেট করবেন, তারপরে নির্বাচন কমিশন সেভাবে তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে। তবে বিতর্ক এড়াতে বারবার সম্ভাব্য তারিখ ঘোষণা না করে সুস্পষ্ট দিনক্ষণ জানানোর তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। নির্বাচনের তারিখ হওয়াটা তো ইম্পর্টেন্ট, পরিষ্কার ঘোষণা আসতে হবে। বারবার সিদ্ধান্ত বদল হলে অন্তর্বর্তী সরকার আস্থা হারাবে বলেই মনে করেন এই বিশ্লেষক। 3 মাসের টাইম। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। শুধু একটি দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ঘোষিত সময় পরিবর্তন করে যৌথ বিবৃতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করে জামায়াত ইসলামী। এতে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে বলে মনে করে তারা। শনিবার দুপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে কথা বলা হয়। জামায়াত বলছে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও একটি দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। যে কারোর সঙ্গে বৈঠক হতেই পারে, কিন্তু এককভাবে সিদ্ধান্ত বদল একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছে। এতে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে জামায়াত। প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বানও জানায় দলটি। প্রধান উপদেষ্টা যখনই সিদ্ধান্ত নেবেন তখনই নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে র্যাব 1 কার্যালয় পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। শনিবার বেলা 11টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN হেডকোয়ার্টার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে উপদেষ্টা সাংবাদিকদের জানান, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। গেল 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নেই। এটা যতই উন্নতি হবে আরো উন্নতি হতে থাকবে। একটা পেন্সিলও কিন্তু মারণাস্ত্র হয়ে যায়, বুঝতে পারছেন? একটা পেন্সিল মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না। বাট আপনারা জানেন AP ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, একটা এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1 কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সহায়তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। 2-1টি ছোটখাটো ঘটনা ছাড়া এবার ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে মানুষকে ন্যায় বিচার দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্কার কার্যালয়ের এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। লিগ্যাল এইডের মাধ্যমে মামলা নিষ্পত্তির পরিমাণ 35,000 থেকে 2 লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য জানিয়ে উপদেষ্টা বলেন, এতে মামলার সংখ্যা 40% কমবে। আরো জানাচ্ছেন মাকদুরা মিতি। আইনগত সহায়তা প্রদান আইন 2000 অধিকতর সংশোধনে মতবিনিময় সভা আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এ সময় আইনটির বিভিন্ন দিক নিয়ে পরামর্শ তুলে ধরেন অংশীজনরা।
আইন উপদেষ্টা জানান, দ্রুততম সময়ে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে সরকার। এজন্য জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করা হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। লিগ্যাল এইডেও মামলা নিষ্পত্তির বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা। সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000। আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 1 লক্ষ তো অবশ্যই পারবো, আমাদের টার্গেট হচ্ছে 2 লক্ষে নিয়ে যাওয়া। বিচার বিভাগে অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনে ব্র্যাক, প্রশিকা ও অ্যাকশন এইডের মতো বেসরকারি প্রতিষ্ঠানের অফিসকে বন্ধের দিন কাজে লাগানোর কথাও জানান আইন উপদেষ্টা। সরকারি আইন সহায়তা করে দিলাম। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আরও মারাত্মক এবং আক্রান্তদের মধ্যে গতানুগতিক উপসর্গ না থাকায় বাড়ছে নমুনা পরীক্ষা ও শনাক্তের হার। পরিস্থিতি পর্যালোচনা করে নানা পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। তবে করোনা মোকাবেলায় সচেতনতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। দেশে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ। ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট মারাত্মক এবং আক্রান্তদের মধ্যে গতানুগতিক উপসর্গ না থাকায় বাড়ছে আতঙ্ক। এতে বাড়ছে করোনা পরীক্ষা ও শনাক্তের হার। নাখালপাড়া থেকে নমুনা পরীক্ষা করাতে স্ত্রীকে নিয়ে এসেছেন গোপাল চন্দ্র। এক সময় এমন চিত্র নিয়মিত হলেও অনেকটা বিরতির পর আবারও ফিরেছে আগের চেহারায়। অনেকে আসছেন করোনা পরীক্ষায়। আমার তো এরকম সমস্যা হচ্ছে না, আমি তো সুস্থ আছি। এখন আমরা আসছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার টেস্ট দিচ্ছে, টেস্টগুলো করা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমরা 4 দিন ছিল। 4 দিন থাকার পরে ওনারা বলতেছিলেন যে করোনা পজিটিভ, প্লাস ওনার নিউমোনিয়া এবং ফুসফুসে পানি চলে আসছে। এবার কেয়ারে প্রায় আধা ঘন্টা ওনারা ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্ট করার পরে বলতেছেন রোগীর অবস্থা খুব খারাপ, এখন আমরা ওনাকে লাইফ সাপোর্টে দিতে হবে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে করোনা পরীক্ষা পরিমাণ প্রতিদিন বাড়ছে। তবে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান পরিচালক। লাস্ট 2 ইয়ার্সে প্রায় কোনো কেসই ছিল না, তখনও কিন্তু উই আর ফেলি প্রিপেয়ার্ড। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে টু ট্রিট দ্য পেশেন্ট। Like we have adequate oxygen cylinders, we have more than 600 oxygen cylinders here. We have VI oxygen plant. We have oxygen lines in all the beds. জুলাই সংক্রমণ বাড়ার আশঙ্কা জানিয়ে তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি যে 300 পেশেন্ট পর্যন্ত আমরা অলরেডি চিকিৎসা দিতে পারবো অ্যাট এ টাইম অ্যাডমিট করে। আর আউটডোরে তো আমরা দিতেই পারছি, এবং কিন্তু যদি থাউজেন্ডস অফ পিপুল অর থাউজেন্ডস অফ পেশেন্ট উই গেট হিয়ার, তখন কিন্তু আমাদের জন্য ইট উইল বি বিয়ন্ড ক্যাপাসিটি। এটা নট অনলি ফর দিস কান্ট্রি, এভরিহোয়ার। তবে করোনা মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই জানান বিশেষজ্ঞরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সিলেটের জাফলং সহ কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার, এ কথা জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার সিলেটে পাথর কোয়ারি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টার এমন ঘোষণার পর সিলেট তামাবিল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শত শত পাথর শ্রমিক। সহকর্মী খালেদ আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। গত 2 দিন ধরে সিলেটে অবস্থান করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। শনিবার সকালে 5 আগস্ট পরবর্তী সময়ে জাফলংয়ের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া বালু ও পাথর এলাকা পরিদর্শন করেন দুই উপদেষ্টা। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, পরিবেশ রক্ষায় সিলেটে কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার। শ্রমিকদের জন্য প্রয়োজনীয় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবে। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে, ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, সিলেটের সাদা পাথর, জাফলং কিংবা রাতারগুলের মতো পর্যটন স্পটের উন্নয়ন করলে লন্ডনের চেয়েও বেশি টাকা আয় করা হবে। সিলেটের যে ট্যুরিজম পটেনশিয়াল আছে, এই যে রাতারগুল বলেন কিংবা বিছানাকান্দি বলেন কিংবা এইসব জায়গায়
এগুলো ডেভেলপমেন্ট করলে ওই সিলেটে যে লন্ডন থেকে যে টাকা আসে তার থেকে বেশি টাকা এখানে উপার্জন করা সম্ভব, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমরা কোন দিকে যাব। এদিকে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না বন ও পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্য ছড়িয়ে পড়লে সিলেট তামাবিল সড়কের জাফলং বল্লাঘাট এলাকায় অবস্থান নেয় শত শত পাথর শ্রমিক। তারা দুই উপদেষ্টার গাড়ি আটকিয়ে স্লোগান দিতে থাকে। প্রায় 15 মিনিট বিক্ষোভে আটকে পড়েন দুই উপদেষ্টা। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সিলেটে আসেন দুই উপদেষ্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি। যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলের কারণে বোয়িংয়ের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত 787 ড্রিমলাইনার মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে, একথা বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে ব্যবহৃত 6টি ড্রিমলাইনার মডেলের বিমান নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ তাদের। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি, রুটিন অনুযায়ী নিয়মিত চেকিং করা হয় প্রতিটি বিমানের। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই গুজরাটের মেঘানীনগর এলাকার একটি ভবনের উপর আছড়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত 274 জন নিহতের খবর পাওয়া গেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের এই ড্রিমলাইনার 2011 সাল থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করলেও গত 15 বছরে দুর্ঘটনার কোনো রেকর্ড ছিল না। তাই প্রথমেই বিধ্বস্তের খবরে নড়েচড়ে বসেছে অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা। এই ঘটনা বিশ্লেষণে এরই মধ্যে ভারত সরকার ও বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তাদের নিজস্ব তদন্তকারী দল ভারতে পাঠিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুল তা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না। একটা কমান্ড হইতে পারে যে রিসিভড ওয়াজ নট কারেক্টলি, সে গিয়ার আপ না করে সে ফ্ল্যাপস আপ করে দিচ্ছে। ফ্ল্যাপস আপ করলে অবশ্যই এয়ারক্রাফটের প্রপার লিফট আর হবে না, এবং ওই জায়গা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। টেকনিক্যাল ফ্যাক্টর হয়, পাইলট মিস্টেক হয়, তো আমরা কিন্তু জানি না যে, এবং টেকনিক্যাল ফ্যাক্টরের মধ্যে যে যান্ত্রিক গোলযোগ হতে পারে, ইঞ্জিনের যে সমস্যা সেগুলো হতে পারে। বোয়িংয়ের 787 ড্রিমলাইনার মডেলের 6টি বিমান ব্যবহার করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বলেন, রুটিন অনুযায়ী নিয়মিত চেকিং করা হয় প্রতিটি বিমান। এয়ারক্রাফটের যে কোনো ধরনের মেইনটেনেন্স তার ম্যানুয়াল অনুযায়ী হয়ে থাকে। এটি একটি রুটিন প্রক্রিয়া, এটি সবসময় করা হয়ে থাকে এবং আমাদের সেফটি সিকিউরিটির সঙ্গে আমরা কখনোই কোনো কম্প্রোমাইজ করি না। দুর্ঘটনা এড়াতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিয়মিত সব কার্যক্রম মনিটরিং করা হয় বলে জানান বেবিচক চেয়ারম্যান। বোয়িং 787-8 আমাদের যে ধরনের এয়ারক্রাফট আমাদের বিমান বহরে আছে, আমরা এটা অপারেট করি। তো এটা আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো এখন আসলে ইনভেস্টিগেশন হওয়া পর্যন্ত কমপ্লিট পিকচার পাওয়া যাবে না, কি জন্য কেন হয়েছে। এডিশনালি আমাদের যদি কোনো অ্যাডভাইজারি থাকে আমরা বলে দিই। সো উই আর ওয়েটিং ফর দ্য অ্যাকচুয়ালি টোটাল পিকচার হোয়াট হ্যাপেন্ড। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শনার্থীর চাপ কম রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের ছুটি শেষ হওয়ায় পুরনো ব্যস্ত জীবনে ফিরছে নগরবাসী। তবে কাজে ফেরার আগে পরিবার প্রিয়জন নিয়ে আনন্দঘন সময় কাটাতে অনেকেই ছুটে আসছেন আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা সহ বিভিন্ন জায়গায়। আরো জানাচ্ছেন জানাতুল মোহনা। রোববার থেকে আবারও শুরু কর্মব্যস্ত জীবন। ঈদুল আজহার লম্বা ছুটিতে রাজধানী ও পার্শ্ববর্তী বিনোদন কেন্দ্রগুলোতে যেমন ভিড় ছিল, শনিবার তুলনামূলকভাবে তা কমে গেছে। ছুটির শেষ দিনে লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল ঘুরে দেখা যায় অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। বাচ্চাদেরকে আসলে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে কোথাও নিয়ে যাওয়ার তো নেই, ঢাকা শহরে সব বদ্ধ খাঁচার মধ্যে থাকে বাচ্চারা। তাই এই যে সুন্দর একটা জায়গা আসলে বাচ্চারা একটু খেলতে পারে, আনন্দ পায়, তাই নিয়ে আসলাম। শুধু ঈদ না, পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া, হ্যাপিনেস থাকাটা দরকার মানুষের। এটা বাসার ছাদের বাগান হোক, চাই লালবাগ কেল্লা হোক, ঘুরতে যাওয়াটা হলো মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। এটা আমাদের ইতিহাস, এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। মুক্ত পরিবেশে ছোটাছুটিতে ব্যস্ত শিশুরা। বাসায় বোরিং লাগে, কেউ নাই খেলার, আবার এদিকে এসে ভালো লাগে কারণ ওই যে ফুল আছে, আবার আমরা ছবি তুলতে পারবো, সবাই আসবে। বাবার সাথে ঘুরতে আসছি, আমরা বোনরা মজা করতেছি। ঐতিহাসিক নিদর্শন হিসেবে ঢাকার আভিজাত্যের প্রতীক এ দুটি স্থান। তাই তো এর সংরক্ষণের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে বিশেষ মনোযোগ দেওয়ার কথা জানান দর্শনার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
প্রচণ্ড খরায় পড়ছে দেশ। উত্তপ্ত বাতাস, কড়া রোদ আর অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন। সাতক্ষীরা থেকে নীলফামারী, ফেনী থেকে মাদারীপুর প্রচণ্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সাতক্ষীরায় দিনে তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়েছে। রাস্তাঘাট ফাঁকা, বাজারে লোকজন কম, মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে হিটস্ট্রোক ও ডায়রিয়ার মতো রোগীদের সংখ্যা। তাপমাত্রার ভিতরে আমরা কাজ কাম করে খেতে পারতেছি না, আমরা খুব সমস্যার ভিতরে আছি। অন্যদিকে টানা 8 দিন ধরে চুয়াডাঙ্গায় অসহনীয় তাপপ্রবাহ বইছে। দুপুর 12টায় তাপমাত্রা 35 ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা 62%। দিনের বেলায় রোদের তাপ আর ভ্যাপসা গরমে শরীর ভিজে যাচ্ছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ঘরেও যেন স্বস্তি নেই, কেউ প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না। বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে প্রচুর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং পরবর্তীতে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এরকম ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ চলতে পারে। 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রায় মেহেরপুরের জনজীবন দগ্ধ। খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। 4-5 দিন ধরে খুব রোদ গরম, এই ছাতি মাথায় দিয়ে ভ্যান চালাইছি। মাদারীপুরের চিত্রও একই রকম ভয়াবহ। গত কয়েকদিন ধরে 37 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। দুপুরের সময় রাস্তায় মানুষ দেখা যাচ্ছে না বললেই চলে। তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আমরা অস্থির হয়ে গেছি। ফেনীতে তাপমাত্রা 37 ডিগ্রি ছাড়িয়ে গেছে। দুপুরের পর বাজার ফাঁকা, বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে। 3-4 দিন ধরে গাড়ি হিসেবে আমরা রাস্তায় গরমের জ্বালা চালাতে পারি না। গরমের তাপদাহ এত যে মারাত্মক, মানুষ এভাবে কাগজের লেবু শরবত খেয়ে জীবন যাপন কাটাচ্ছে। নীলফামারীতে তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়ে 36 থেকে 37 ডিগ্রিতে ঠেকেছে। এই অবস্থায় পশু পাখির পানির যোগান করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলকভাবে কম, কারণ তীব্র গরমে তারা অসুস্থ। হাসপাতালগুলোতে অনেকেই ভর্তি হচ্ছেন মাথা ব্যথা, দুর্বলতা ও পানিশূন্যতা নিয়ে। প্রাকৃতিক দুর্যোগ নয়, তবুও প্রতিদিন গরমে মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগের মতোই প্রভাব। তাপপ্রবাহ থেকে বাঁচতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। র‍্যাব পরিচয়ে ফিল্মি স্টাইলে রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে নগদের এজেন্টের থেকে 1,08,42,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে এজেন্টের 4 প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সাদাত নিশাদের রিপোর্ট। শনিবার সকাল 8টা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরের 12 নং রোডে র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা। নগদের ডিস্ট্রিবিউশন অফিসের 4 জন 2টি মোটরসাইকেল যোগে 1,80,42,000 টাকা নগদ এজেন্টের বাসা থেকে ডিস্ট্রিবিউশন অফিস কার্যালয়ে যাচ্ছিল। মোড়েই একটি হাইস গাড়ি নিয়ে ওত পেতেছিল ছিনতাইকারীরা। র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন তাদেরকে অস্ত্রের মুখে পথরোধ করে। 4 জনের মধ্যে 3 জনকে পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকার ব্যাগ সহ হাইস গাড়িতে তুলে নেয়। 4 জনের মধ্যে ওমর হোসেন নামে একজন আরেকটি ব্যাগ নিয়ে দৌড়ে পালায়। প্রশ্ন উঠেছে, বন্ধের দিনে এত সকালে এতগুলো টাকা কেন বাসা থেকে অফিসে নেওয়া হচ্ছিল, আর কেনই বা একটি ব্যাগে 1,08,00,000 টাকা এবং আরেকটি ব্যাগে মাত্র 1 লাখ টাকা বহন করা হচ্ছিল। এ নিয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, তথ্য প্রযুক্তি সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। বেসিক্যালি এখন পর্যন্ত তো আমরা অপারেশনে আমাদের টিম আছে, আমরা এখন পর্যন্ত কোনো কাউকে গ্রেফতার করতে পারিনি। মামলাটা রুজু হচ্ছে, তো হলে আমরা হয়তো ইনভেস্টিগেশন চলমান, আমরা তো আশা করি এটা ডিটেকশন হলেই জানা যাবে যে কারা কারা জড়িত এই ঘটনায়। অন্যদিকে বিভিন্ন সময়ে র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন বাহিনীটি। র‍্যাবের মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে তারা। আমাদেরও নজরে এসেছে এবং আমাদের এটার সাথে সাথে গোয়েন্দা তৎপরতা অলরেডি চালু হয়ে গিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজও কালেক্ট করেছি এবং আমরা চেষ্টা করছি যে পুলিশ এবং র‍্যাব একসাথে যৌথভাবে চেষ্টা করছি, এটাকে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো যারা এটার সাথে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নম্বর ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাসও দিয়েছে র‍্যাব। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।